হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি কোর্টে কথা হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি আর গীতার। অগ্নিজিৎ মুখার্জি বলছে, ডোন্ট ট্রাই টু টিচ মি, লটা আমিও জানি। আবার এবার তাদের দেখা হবে কোর্টে মুখোমুখি, যে গীতা কিভাবে তার বড় দিদিকে অর্থাৎ তাদের বাড়ির বড় বৌমাকে ফাঁসাচ্ছে। উত্তরে গীতা বলছে যে এখানে আপনার বড় বৌমাকে ফাঁসানোর কথা হচ্ছে না। তখন গীতার দিদি গীতার কথা কেটে বলে, ছাড়ুন বাবা, ওর কথা শুনে লাভ নেই, চলুন এখান থেকে, বলে অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে চলে যায় গিনি। আর পেছন থেকে তখন হাসতে হাসতে আসে ভজন মিত্তির। ভজন মিত্তিরকে হাসতে দেখে গীতা কিন্তু রেগে যায়। রেগে গিয়ে বলছে, এই একদম তুই কিন্তু দাঁত বের করবি না, না হলে তোকে মেরে এখানেই না পোস্টার বানিয়ে দেব। ভজন মিত্তির তখন হাসতে হাসতেই বলছে যে কেউ একজন আছে যে তার সাথে খেলা খেলে ফেলেছে, যাতে তার সমস্ত সম্পর্কগুলো এইভাবেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবার গীতাকে তার হাজবেন্ডের থেকেও আলাদা করে দেবে বলে সাবধান করে দিচ্ছে গীতাকে ভজন মিত্তির। গীতাও তখন ভজন মিত্তিরকে জানিয়ে দেয় যে যে তাকে টার্গেট করবে সে নিজেই টার্গেট হয়ে যাবে, গীতা বলছে। আর এই সমস্ত ব্যাপারে ভজন মিত্তিরও যে ইনভলভড আছে এটাও গীতা জানিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে গীতার কাছে মেহেকের ফোন আসে। মেহেক বলছে, কাল এত গরমের মধ্যে অঙ্কিত নাকি একটা গায়ের মধ্যে একটা কালো কোট, চোখে চশমা, মুখে মাস্ক, এই সমস্ত পরে নাকি বাড়িতে এসেছিল, যেটা শুনে তো গীতা একদম অবাক হয়ে যায়। এমনকি মাথায় টুপিও ছিল। গীতা তখন সেই সমস্ত কিছু নিয়ে মেহেককে বলে, এক্ষুনি আমার কাছে চলে এসো। মেহেক তো সেই মতো করে আলমারি খুলে সেই সমস্ত জিনিসগুলো খুঁজতে থাকে আর কি, যে সেগুলো নিয়ে গীতার কাছে যাবে। তখন সেখানে অঙ্কিত এসে পড়ে। অঙ্কিত তখন মেহেককে সাবধান করছে যে দেখো, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু এই বাড়িতে অঙ্কিতের বউ হয়ে থাকতে হবে, গীতার ননদ হয়ে থাকলে কিন্তু চলবে না। আর এই সমস্ত ব্যাপারে মাথা না ঘামানোর কথা বলে অঙ্কিত, বলে চলে যায়। তখন ওদিকে মেহেকও চিৎকার করছে, না, এই সমস্ত ব্যাপারে জানার আমার রাইট আছে আর আমি জেনেই ছাড়ব। ওদিকে দেখা যাচ্ছে অঙ্কিতের বাবা কিন্তু বাইরে থেকে সবটা শুনেছে, আর শোনার পর কাউকে একজনকে ফোন করে বলছে যে মেহেক নাকি তাদেরকে সন্দেহ করছে, না জানে এর মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে। ওইদিকে দেখা যাচ্ছে যে স্বস্তিককে তার দাদা বোঝাচ্ছে যে গীতা তার বউ গিনির ব্যাপারে যা যা করছে সেগুলো যাতে গীতা বন্ধ করে দেয়। উত্তরে স্বস্তিক তখন বলছে যে গীতা যা করছে সে তো আইনতভাবে করছে। স্বস্তিকের কথা শুনে স্বস্তিকের দাদা বলছে সাত্যকী যে আমাকে না অত আইন দেখাতে যাস না। স্বস্তিক তখন ভাবছে কি ব্যাপার, দাদার বৌদির প্রতি এত কেয়ারিং। তখন জিজ্ঞাসাও করছে যে কি ব্যাপার, হঠাৎ করে গিনি বৌদির প্রতি তোর এত কেয়ারিং কিভাবে জেগে গেল। তখন তার দাদা বলছে, কারণ গিনি তার বউ। স্বস্তিক তখন বলছে যে সেটা তোর এতদিনে মনে পড়েছে যে গিনি বৌদি তোর বউ হয়। তখন সাত্যকী বলছে, দেখ, বেশি কিন্তু বাড়াবাড়ি করিস না, আমি তোর বড় দাদা, এটা তুই ভুলে যাস না। সুতরাং তার সাথে সে যেন ঠিক করে কথা বলে, তার ছোট ভাই স্বস্তিককে বলছে। স্বস্তিকও তখন তার দাদাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে স্বামী হিসেবে গীতার পাশে থাকাটা তারও কর্তব্য, আর সে তার কর্তব্য পালন করবে। তখন সাত্যকী বলছে, সে তো বুঝলাম, আর বাড়ির ছেলে হিসেবে তোর কর্তব্যের কথাটা কি ভুলে গেছিস তুই? এরপরে দেখা যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর দুজনেই দুজনকে জানিয়ে দিচ্ছে যে দুজনেই দুজনের বউদের সাপোর্ট করবে। এরপরে দেখা যাচ্ছে কাব্যা ফোন করেছে স্বস্তিককে। স্বস্তিককে বলছে কাব্যা যে এই কেসের ব্যাপারে নাকি সে স্বস্তিককে কিছু একটা জানাবে, সেজন্য স্বস্তিককে দেখা করতে বলে। এটা শুনে তো স্বস্তিক বলছে যে ওকে যাতে এই ব্যাপারে আবারও না ফাঁসানো হয়, কারণ এর আগেও তো কাব্যা এরকম কাজ করেছে, তাই বলছে। তখন কাব্যা কি করছে, স্বস্তিকের প্রতি তখন ভালোবাসার অভিনয় করতে থাকে। এরপরে তো দুজনের মধ্যে কথা হওয়ার পর ফোনটা কেটে দেয় কাব্যা। তারপর দেখা যাচ্ছে কাব্যা কিছু একটা প্ল্যান করছে যাতে স্বস্তিক আর গীতা একদম আলাদা হয়ে যায়, সেই জন্যই প্ল্যান করে ফোনটা করেছিল স্বস্তিককে কাব্যা। এদিকে দেখা যাচ্ছে অগ্নিজিৎ মুখার্জি গিনির বেল করিয়ে নিয়ে বাড়ি ফিরছে। তখন প্রলয় বলছে যে শ্বশুরমশাই তাহলে তার বড় বৌমার অ্যান্টিসিপেটরি বিল করিয়ে বাড়ি ফিরছেন, আর আরেক পুত্রবধূকে গেট আউট বলে বাড়ি থেকে বার করে দিলেন। চমৎকার, খুব সুন্দর। আপনি বোধহয় ভুলে গেছেন যে গীতা তার জীবনের বাজি রেখে কোর্টে আপনার হয়ে লড়াই করে আপনাকে বাঁচিয়ে দিয়েছিল। সেই সব দিনগুলো বোধহয় ভুলে গেছেন আপনি। অমন বৌমাকে শ্বশুরমশাই তার রংটা ঠিক দেখিয়ে দিল। প্রলয় বলছে, বড়দা, গিরগিটিও না তোমার কাছে লজ্জা পাবে। এরপরে তো অগ্নিজিৎ রেগে গিয়ে প্রলয়কে বলছে যে একদম চুপ করে থাক আর নিজের লিমিটে থাকার চেষ্টা কর। তখন বলছে, আমি তো নিজের লিমিটেই আছি, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম ভাষা আমি প্রয়োগ করছি, কিন্তু তুমি একটা বলো, বাড়ির বড় হিসেবে তুমি কী দৃষ্টান্ত রাখলে?
এই যে বাড়ির ছোট ছোট মেয়েরা যারা আছে, ইলি, নিশা, এরা কি শিখবে? যে যেই বৌমা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার শ্বশুরমশাইকে বাঁচালো, শ্বশুরমশাই তাকে বাড়ি থেকে বের করে দিল, আর যেই বউটা নাকি বাড়ির জন্য কোনো কন্ট্রিবিউশন করেনি, উল্টে বাড়ির কি করে ক্ষতি হবে, বাড়ির সবার কি করে ক্ষতি হবে সেগুলো প্ল্যান করে গেছে, তাকে নাকি বেল দিয়ে ছুটিয়ে আনলো গীতা এলএলবির বিরুদ্ধে গিয়ে। অগ্নিজিৎ বলছে, গীতা যেটা করেছে তার জন্য আমি ওকে ফিস দিয়েছি, ক্যাশ দিয়েছি, ক্যাশ। প্রলয় তো শুনে অবাক, বলছে যত টাকা আমি পেমেন্ট করেছি সে জীবনেও এই টাকাটা কামাইনি, কারণ কোর্টে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি ওকে 25,000 করে পে করেছি। প্রলয় কিন্তু শুনে অবাক, বলছে 1,00,000 টাকা আমি ওকে পে করেছি। প্রলয় বলছে, কি বলছো বর্দা, তুমি গীতাকে টাকা দিয়েছো? বলছে, হ্যাঁ দিয়েছি। বলছে, সব সম্পর্ক চুকে বুকে গেছে, এভরিথিং ইজ ওভার। বলছে, ও আমাকে বাঁচিয়েছে, ওর ঋণ আমি শোধ করে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, ব্যাস ঋণ শোধ। প্রলয় বলছে, টাকা দিয়ে তুমি তোমার জীবনে ঋণ শোধ করেছো? ওর কর্তব্যের ঋণ শোধ করেছো তুমি? ও না থাকলে তো তোমার হাজত বাস হতো। এরপর তো গিনি বলছে, ও আমার ঘরে পুলিশ ঢুকিয়েছিল। বলে, হ্যাঁ অবশ্যই পুলিশ ঢুকিয়েছিল, পুলিশ ঢুকিয়েছিল বলেই তো জানা গেছে না, তোমার ঘর থেকে তো সেই বেনারসের একটা কানের দুল পাওয়া গেছে, যার সঙ্গে নাকি সেই ভদ্রলোকের, মানে তোমার বাবার উপর যে হামলা হয়েছিল তার সঙ্গে লিঙ্ক আছে। তুমি কি সেটা অস্বীকার করতে পারবে? তখন গিনি চুপ করে আছে। প্রলয় বলছে, কালকে রাতেও তো লোক ঢুকেছিল। তখন প্রলয়ের কথা শুনে গিনি অবাক, বলে, কি? বলে, হ্যাঁ কাল রাতেও লোক ঢুকেছিল, আর সে আমাদের বাড়ির প্রত্যেকটা কোণা কোণা চেনে। কি করে চেনে, কি না কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না, কিন্তু লোক ঢুকেছিল। প্রলয় তো বলছে যে কিছু একটা ক্ষতি করতে সে বাড়িতে ঢুকেছিল, একজন আততায়ী সে বাড়িতে খুনের চেষ্টা করতে ঢুকেছিল। আর অগ্নিজিৎকে বলছে, বর্দা তুমি গীতার বিরুদ্ধে যেটা করেছো না, গীতাকে জীবিত অবস্থায় তুমি খুন করেছো। তখন তো অগ্নিজিৎ চিৎকার করছে প্রলয় বলছে, এই চিৎকারটা তুমি থামিয়ে রাখো, পরে তোমার কাজে দেবে। গীতার বিরুদ্ধে গলা তুলতে তোমার কোর্টে কাজে লাগবে। যদিও আমি জানি এসব করে কিচ্ছু হবে না, গীতার এবিলিটির সামনে তুমি দাঁড়াতেই পারবে না, জাস্ট দাঁড়াতে পারবে না, তুমি সেটা ভালো করেই জানো। তুমি খড়কুটোর মতো উড়ে যাবে, কোর্টে দাঁড়িয়ে হাত জোর করে ওর সামনে তুমি ভিক্ষে চাইবে যে তোমাকে যাতে জিতিয়ে দেয়। অগ্নিজিৎ বলছে, তোর এত বড় স্পর্ধা হয় কি করে আমাকে এই কথা বলার? আমিও তোকে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ওর কাছে আমাকে হারতে হয় তাহলে আমি সেদিনই ওকালতি ছেড়ে দেব। ইলিন তো বলছে, তুমি এসব কি বলছো জেঠুমণি? তাছাড়া তুমি গীতা বৌদিকে বাড়ি থেকে বের করে দিয়ে কিন্তু মোটেও ভালো কাজ করনি। তখন ঈশান বলছে, এটা তুই কি বলছিস? জেঠু এই বাড়িটাকে চালায়, জেঠু এই বাড়ির বড়, জেঠু যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, আর জেঠু অনেকটা অভিজ্ঞ, আমাদের থেকে অনেক ভালো বোঝে। তখন তো এই কথা শুনে গিনি বলছে, দেখো বাড়ির মেয়েরা যেটা বোঝে তুমি সেটা বোঝো না। প্রলয়কে বলছে, এবার যদি আমার সাথে কোনো কিছু খারাপ করেছো বা কোনো কিছু বলেছো, আমি এটা ভুলে যাব যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। প্রলয় তখন বলছে, তুমি যতই বাড়ির লক্ষ্মী বউটি হওয়ার থাকার চেষ্টা করো না কেন, আমি জানি এই আদতে তুমি মোটেও লক্ষ্মী নও। তুমি এই রকমটা করছো, এই ভালো আচরণটা করছো শুধুমাত্র কোনো একটা স্বার্থের জন্যে। এরপরে অগ্নিজিৎ চলে যেতে থাকলে, যখন অগ্নিজিৎকে মানে তখন আর কি আবারও রিকোয়েস্ট করছে প্রলয় যে, বর্দা প্লিজ এরকম করো না, তুমি প্লিজ গীতাকে বাড়িতে ফিরিয়ে আনো। বলে, কোনো প্রশ্নই নেই, আমি সেদিন রাত্রে ওকে বলেছিলাম যে রাত্রে বাড়ির বউয়ের ঘরে পুলিশ না ঢোকাতে, ও কোনো কথা শোনেনি, হুড়মুড় করে ঢুকে গেছে, তো তার ফল তো ওকে ভুগতেই হবে। বলছে, শোন, আজকে কোর্টে অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলছিল, আমিও কোর্টে ওর ফিসটা ওর মুখের মধ্যে ছুড়ে দিয়েছি। আমি বলেছি যে এই নাও তোমার ফিস, তোমার যা প্রাপ্য তার থেকে অনেক বেশি তোমাকে আমি দিয়েছি। বলছে, ব্যাস সব সম্পর্ক শেষ, এভরি রিলেশনশিপ ইজ ওভার, বলছে অগ্নিজিৎ মুখার্জি। বলছে, এখন শুধু একটাই সম্পর্ক, দুজন উকিলের সম্পর্ক। এদিকে দেখা যাচ্ছে স্বস্তিক কাব্যের সাথে দেখা করতে গেছে। তখন ঘরে ঢুকতেই কাব্যা দরজাটা লাগিয়ে দেয়। বলে, দরজা লাগাচ্ছ কেন? বলছে, এটা তো একটা গেস্ট হাউস, তো দরজা লাগানোটাই বাঞ্ছনীয়। বলে, তোমার যা বলো তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে। বলে, কোথায় যাবে, বউয়ের কাছে? বলে, দ্যাটস নান অফ ইউর বিজনেস, যা বলার তুমি বলো আমাকে পরিষ্কার করে। তখন বলছে, হ্যাঁ বলবো তো, প্রথম থেকে আমি একটাই কথা তোমাকে বলবো। তখন বলছে যে আই লাভ ইউ। এই কথাটা শুনে কিন্তু অবাক হয়ে যায় স্বস্তিক, যে এই নিশ্চয়ই এবার কোনো জাল পেতেছে, আর সেই জালে ফাঁসানোর জন্য আমাকে ডেকেছে, মানে এমনটাই ভাবছে মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।